আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে দেখো, আদি কোষগুলা পৃথিবীতে সবার আগে আসছে। আসার পর কিছু কিছু আদি কোষ নিজেদেরকে কি করছে, ডেভেলপ করছে, করে প্রকৃত কোষে পরিণত হলো, তাই তো? তো যেটা বলছিলাম, তোমাদের এই বয়সে অনেকেই আহ, এখন কে কি হবে বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু কেউ কেউ অনেক বেশি নিজের চেষ্টার মাধ্যমে অনেক বড় কিছু হয়ে যাওয়া, তাই কি না? তো এটা বলা খুব মুশকিল যে কেউ হলো গোল্ডেন পাইছে বলেই যে সে অনেক বড় কিছু হবে, আর কেউ স্যান্ডেল পাইছে সে বড় কিছু হতে পারবে না, এমন কিন্তু না। বা কেউ স্যান্ডেল পায়নি সেও দেখা যাচ্ছে অনেকে ভালো করে। যেমন আমার কাছে একটা স্টুডেন্ট এসএসসি তে ওর A+ ছিল না, তারপরেও রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। বুঝতে পারছো? তার মানে কত পড়াশোনা করছে, নিজেকে ডেভেলপ করে ফেলছে বেশি পড়াশোনা করে। ওই যে বলছিলাম যে রাজশাহী কলেজে 4 জন একবার ফেল করছিল, সায়েন্সের স্টুডেন্ট। রাজশাহী কলেজে তো সবথেকে বেশি মার্ক নেওয়া হয়, তাই না? তো এই জন্যই তোমার চেষ্টা কতটুকু সেটাই নির্ভর করবে তোমার পরবর্তী সফলতা, তাই না? এই তো। তো এখন আদি কোষের মধ্যে কেউ কেউ নিজেকে ডেভেলপ করে প্রকৃত কোষে পরিণত হয়ে গেল। যখন প্রকৃত কোষে পরিণত হয়ে যায়, তখন প্রকৃত কোষে তো সবকিছু, সব কোষীয় অঙ্গাণু আছে আছে, তাই না? নিজের যে ডিএনএ সেটা নিউক্লিয়াস দ্বারা রূপান্তরিত হয়ে যায়, নিউক্লিয়াস দ্বারা রূপান্তরিত হয়ে যায়, এটা তো আমরা জানি। এখন দেখা যায় যে আদি কোষগুলোর একটু হিংসা হয়। প্রকৃত কোষকে বলে যে ভাই প্রকৃত কোষ, তুমি তো নিজেকে ভালোই ডেভেলপ করছো, আয়তনে অনেক বড় সড়ো হইছো, তো আমরা এই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারছি না। তো তাই তাই তোমরা যদি আমাদেরকে আশ্রয় দিতা তোমাদের ভিতরে, তাহলে আমরা একটু উপকৃত হতাম। বুঝতে পেরেছো? তো তখন এই আদি কোষ যে আহ, তুমি যেহেতু পরে আসলে প্রয়োজন হলে শেষে একটু থেকো, হ্যাঁ? আচ্ছা, এখন আদি কোষ প্রকৃত কোষের মধ্যে আশ্রয় চাইলো। তখন আদি কোষকে প্রকৃত কোষ বলল যে তোমাকে যে আমি আশ্রয় দিব, তো দিয়ে আমার কি লাভ? তখন প্রকৃত কোষ বলল তুমি যদি আমার মধ্যে আসো, আদি কোষ বলল প্রকৃত কোষকে যে আমি যদি তোমার মধ্যে যাই, তাহলে আমি তোমাকে কি করব, এটিপি তৈরি করে দেব, এটিপি তৈরি করে সাহায্য করব। মানে এটিপি মানে তো জানো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা তৈরি করে দেব। তখন হচ্ছে প্রকৃতি কোষ বললো তাহলে তো ভালোই, ঠিক আছে, তাহলে তুমি আমার মধ্যে ঢুকে যাও। তখন দেখা গেল যে এই যে প্রকৃতি কোষ, সেটা এই যে আদি কোষ, সে এর মধ্যে ঢুকে গেল। ঢোকার পরে এখানে ঢুকে গেছে সে। এই ব্যাকটেরিয়াকে বলা হয়, যে ব্যাকটেরিয়াটা প্রথমে ঢুকলো সেই ব্যাকটেরিয়াকে বলা হয় যে বায়বীয় ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার নাম হলো কি, বায়বীয় ব্যাকটেরিয়া। কেন এর নাম বায়বীয় ব্যাকটেরিয়া? এই ব্যাকটেরিয়াকে বলা হয় বায়বীয় ব্যাকটেরিয়া। এগুলো একটু লিখতে হবে, বইয়ে আছে বায়বীয় ব্যাকটেরিয়া, পরে আমি বইয়ে যাব। ব্যাকটেরিয়া, বায়বীয় ব্যাকটেরিয়া মানে এটাকে কিন্তু ইংরেজিতে বলা হয় অ্যারোবিক ব্যাকটেরিয়া। হ্যাঁ, ইংরেজিতে বলা হয় অ্যারোবিক ব্যাকটেরিয়া, ইংরেজিতে বলা হয় অ্যারোবিক ব্যাকটেরিয়া। তো বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকলো, ভিতরে ঢুকে সে আবার প্রকৃত কোষের মধ্যে সে আরো নিজেকে ডেভেলপ করে। কিরকম ডেভেলপ করে? এখানে ডিএনএ টিএনএ যা আছে সব আছে, কিন্তু সে পুষ্টি খেয়ে দিয়ে সে নিজেকে আরো ডেভেলপ করে। কিরকম ডেভেলপ করে? সে নিজের মধ্যে ভিতরের কোষ ঝিলে ভাঁজ যুক্ত করে ফেলে সে মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এই বায়বীয় ব্যাকটেরিয়া কি হয়ে যায়? মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়ে যায়। মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়ে যায়। মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে দেখো, তাহলে কি হলো? প্রকৃত কোষের মধ্যে আদি কোষ, প্রকৃত কোষের মধ্যে আদি কোষ ঢুকলো। ঢুকে সেই আদি কোষটা কেমন ছিল? সেই আদি কোষটা প্রকৃত কোষকে বললো আমি তোমার মধ্যে ঢুকলে আমি তোমাকে এটিপি তৈরি করে সাহায্য করব। আমরা তো জানি মাইটোকন্ড্রিয়া সে আসলে কিন্তু একটা ব্যাকটেরিয়া ছিল। সেই ব্যাকটেরিয়াটা প্রকৃত কোষের মধ্যে ঢুকে নিজেকে ডেভেলপ করে মাইটোকন্ড্রিয়াতে পরিণত হয়ে গেল। এখন এই মাইটোকন্ড্রিয়া তো এটিপি তৈরি করে, তাই না? তাহলে কোষের কিন্তু এটিপি খুব দরকার। এটিপি দিয়ে কোষ তার যাবতীয় কার্যক্রম চালায়। তাহলে দেখা যাচ্ছে এই যে অ্যান্ডোসিম্বায়োসিস, তানভীরটা তোমার নাম ভুলে গেলাম, কি জানি? হ্যাঁ, নিশা। দেখো, তাহলে অ্যান্ডোসিম্বায়োসিস
নামকরণটা এই কারণে হয়েছে এন্ডো মানে ভিতরে। দেখো আদি কোষ প্রকৃত কোষের মধ্যে ঢুকছে না, ঢুকছে কিনা? তাহলে এই যে কোনো কিছুর মধ্যে ঢুকলো, তাই ভিতরে ঢুকছে আদি কোষ প্রকৃত কোষের মধ্যে, ঢুকে একই সাথে জীবন যাপন পদ্ধতি চালাচ্ছে। এখন পর্যন্ত মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের মধ্যে ঢুকে একসাথে জীবন যাপন চালাচ্ছে না, একসাথে আছে না? তো সেই জন্য এই প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। কোন কোষের ভিতরে অন্য একটা কোষ ঢুকলো, ঢুকে একসাথে জীবন যাপন করছে, সেই জন্য এটা এন্ডোসিম্বায়োসিস। তো এন্ডোসিম্বায়োসিস এটাই কিন্তু চারটা শব্দ দিয়ে এটা আমি লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। পরীক্ষায় অবশ্যই এটা এইভাবে লেখার দরকার নাই, এন্ডোসিম্বায়োসিস কাকে বলে বললে এইটা না দিলেও চলবে, ঠিক আছে? কিন্তু কেন নাম এন্ডোসিম্বায়োসিস হলো সেটা আমি এখানে দেখিয়েছি, জাস্ট এই, ঠিক আছে? তাহলে এন্ডো মানে ভিতরে, সিন মানে একই সাথে, বায়ো মানে জীবন, সিস মানে পদ্ধতি। এখন দেখা গেল এই ব্যাকটেরিয়া ঢুকছে, ঢুকার পরে দেখা গেল যে আরো কিছু ব্যাকটেরিয়া যারা তাদেরও প্রকৃতিতে টিকে থাকতে খুব সমস্যা হচ্ছে, তারাও প্রকৃতি কোষের কাছে আসে বললো যে ভাই প্রকৃতি কোষ, তুমি তো বায়বীয় ব্যাকটেরিয়াকে আশ্রয় দিয়েছো, তো এখন আমাদেরকে একটু আশ্রয় দাও অন্য ব্যাকটেরিয়া যারা অবায়বীয় ব্যাকটেরিয়া, যারা অবায়বীয় ব্যাকটেরিয়া। তারা বললো এবার আমাদেরকে একটু আশ্রয় দাও। তো বলছে ওকে আশ্রয় দিয়েছি কারণ ও আমাকে এটিপি তৈরি করে দেয়। এটিপি হলো বায়োলজিক্যাল কয়েন, তাই না? জীবের টাকা পয়সার মতো, তাই কিনা? তো বললো যে আমি ওকে আশ্রয় দিয়েছি কারণ ও আমাকে টাকা পয়সা ইনকাম করে দেয়, ও আমাকে টাকা পয়সা ইনকাম করে দেয়, তাই আমি আশ্রয় দিয়েছি। তোমাকে আশ্রয় দেবো, তুমি আমাকে কি দিবা বলো? তখন ওই সমস্ত আদিবাস বললো আমরা তোমার মধ্যে ঢুকলে তোমাকে রান্না বাড়া করে দেব, মানে কি শর্করা তৈরি করে দেব, শর্করা তৈরি করে দেব। তখন কিছু কিছু প্রকৃতি কোষ তখন বললো ঠিক আছে, সব প্রকৃতি কোষ না, কিছু কিছু প্রকৃতি কোষ বললো ঠিক আছে, তোমাকে তাহলে আশ্রয় দিচ্ছি, তুমি তাহলে আমার রান্না বাড়ার কাজটা করে দেবা, শর্করা বানাই দিবা। ওই ব্যাকটেরিয়ার কিন্তু অক্সিজেন লাগে না, অবায়বীয় ব্যাকটেরিয়া। তো মনে রাখতে হবে এই যে বায়বীয় ব্যাকটেরিয়া সেটা আসলে কি, সেটা হলো সিউডোমোনাস, সিউডোমোনাস, এটা অন্য বইয়ে আছে, হ্যাঁ, সিউডোমোনাস ব্যাকটেরিয়া। আর যেটা অবায়বীয় ব্যাকটেরিয়া, অবায়বীয়, অবায়বীয় যেটাকে বলা হয় অ্যারোবিক অবায়বীয়, সেটা কিন্তু মাইক্রোপ্লাজমা বলা হয়, এটাকে বলা হয় মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া। এখন এরা হলো অবায়বীয় কারণ এরা হচ্ছে অক্সিজেন দিয়ে এটিপি তৈরি করতে পারে না। তাহলে সে এখন ঢুকলো, তাহলে মনে করো এটা হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা একটু গোলাকৃতির ব্যাকটেরিয়া ছিল, মাইক্রোপ্লাজমা একটু গোলাকৃতির ব্যাকটেরিয়া ছিল। তো এই ব্যাকটেরিয়া ঢুকলো, এবার এই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে গেল, এই ব্যাকটেরিয়া ঢুকে গেল, ঢুকে যে সে এখন কি করবে দেখো, ঢুকছে এর মধ্যে, ঢোকার পর সে নিজেকে আবার চেঞ্জ করতে শুরু করলো। সেও মাইটোকন্ড্রিয়ার মতো ভিতরে এরকম ভাঁজ ভাঁজ হলো, ভিতরের দিকে একটু ভাঁজ ভাঁজ হলো। পরবর্তীতে সে আরো নিজেকে পরিবর্তন করলো প্রকৃতি কোষের মধ্যে থেকে। কি পরিবর্তন? এই ভাঁজগুলা ভিতরের দিকে দিয়ে দিল, ভাঁজগুলো এবং ভিতরের দিকে দিয়ে দিল। পরবর্তীতে এই ভাঁজগুলা ভিতরের দিকে যে দিয়েছিল, এই যে ভাঁজগুলা, সেগুলো আবার একটার সাথে একটা লাগতে শুরু করলো, লেগে লেগে কি তৈরি করলো? প্লাস্টিক তৈরি করে ফেললো। কি তৈরি করলো? প্লাস্টিক তৈরি করে ফেললো, প্লাস্টিক তৈরি করে ফেললো। আমরা তো জানি প্লাস্টিক হচ্ছে শর্করা তৈরি করে না? প্লাস্টিক কি করে? শর্করা তৈরি করে। প্লাস্টিক হচ্ছে শর্করা তৈরি করে। তাহলে এই ব্যাকটেরিয়া হলো অবায়বীয় ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কিন্তু কোনো কি লাগে না, এরা হলো বাতাস লাগে না, অক্সিজেন লাগে না, ঠিক আছে? এখনো কিন্তু অনেক অবায়বীয় ব্যাকটেরিয়া আছে যারা প্রকৃতি কোষের মধ্যে ঢুকতে পারেনি বলেই তারা এখনো আলাদাই থাকে। তবে তারা নিজেদেরকে প্লাস্টিকও বানাতে পারেনি, কারণ প্রকৃতি কোষের মধ্যে ঢুকলে তো ডেভেলপ করবে। বুঝা গেল কি? এখনো অনেক বায়বীয় ব্যাকটেরিয়া আছে যারা কিন্তু ঢুকতে পারেনি,
প্রকৃত কোষের মধ্যে, তাই তারা মাইটোকন্ড্রিয়া হয়নি, তারা ব্যাকটেরিয়া হয়ে আছে। কিন্তু যারা যারা কোষের মধ্যে ঢুকছে তারা কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে রূপান্তরিত হয়ে গেছে। যারা যারা ঢুকছে তারা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে কি হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, যেটুকু আলোচনা করলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, আগে কোনো বোঝার। তানভীর বলো তো, পরে না হলে লেখো, এখন একটু বলো তো যে না বোঝার কিছু পেয়েছো কিনা, এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা। সিডোমোনাস, সিডোমোনাস মানে হলো মাকু আকৃতি। এই ব্যাকটেরিয়াগুলো দেখতে মাকু আকৃতির হয়, তাই এরকম নাম হয়েছে। হ্যাঁ, বলো তো যে যা যা আলোচনা করলাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা আগে বলো, তারপরে আমি আবার আলোচনা করব। এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আছে কোনো কোশ্চেন আছে? তানভীর বলো, নিশা, জবাই, কোনো কোশ্চেন আছে? রোকাইয়া আছে কোনো কোশ্চেন? আচ্ছা, আমি আরেকবার বলি তাহলে, যে এবার একটু শুনে নাও তাহলে আরো ক্লিয়ার হবে। এন্ডোসিম্বায়োসিস আমরা আলোচনা করছি প্রথমে। হ্যাঁ, তো এটা হলো আমাদের দ্বিতীয় ক্লাস, এন্ডোসিম্বায়োসিস। তারপর আমরা জেনেটিক কোডন। আগামীকালকে পরীক্ষায় যেগুলো থাকবে আজকে সেগুলো আলোচনা হবে। আগামীকাল পরীক্ষা বলতে প্রতিদিনই তোমাদের যেটুকু ক্লাস হয়ে যাবে তার উপরে 10 মিনিটের পরীক্ষা, বুঝতে পারছো? তারপর 50 মিনিট ক্লাস, এইভাবেই তোমাদের চলবে। হ্যাঁ, কারণ এই অধ্যায়টা অনেক বড়, তাই প্রতিদিনের পড়া প্রতিদিন যেন হয়ে যায়, সেই জন্য তোমাদের প্রতিদিন ক্লাস শুরুর আগে 10 মিনিটের পরীক্ষা। ঠিক আছে? তো এটা তোমাদের হচ্ছে প্রতিদিনের পড়া তৈরি করার একটা প্রসেস, এটাই বুঝা গেল? তো এই জন্য আজকে সেটুকুই আলোচনা করা হবে যেটুকু আগামী দিন পরীক্ষায় থাকবে। ঠিক আছে? আচ্ছা, তবে বইয়ের কোনো কিছু আমরা বাদ দেবো না, সবকিছুই পড়বো। যখন তোমাদের পরীক্ষার সময় আসবে তখন আমি সাজেশন দিয়ে দেবো, তখন দেখা যাবে 10 ভাগে 1 ভাগ করতে হবে, কিন্তু এখন শেখার সময় সবটাই আমরা শিখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো যে যেটা বলছিলাম, এন্ডোসিম্বায়োসিস হলো কি, যে স্বাভাবিকভাবে তুমি যখন মুখস্থ করবা না বুঝে, তখন কিন্তু সেটা একটু তোমার কাছে মানে ক্লিয়ার থাকবে না এবং ভুলে যাওয়ার একটা সম্ভাবনা। এই জন্য এটা আমরা অর্থ বুঝে পড়বো। বায়োলজি যে কোনো শব্দ তুমি পড়বা অর্থ বুঝে পড়বা, মাতৃভাষায় জিনিসটা আগে জানবা, তারপরে সেটা মুখস্থ করবা। না বুঝে কোনো কিছু মুখস্থ করবা না। বুঝতে পারছো কি? আমি কোনো কিছু বাংলা বলতে ভুলে গেলে তুমি আমাকে মনে করিয়ে দেবা যে স্যার এটা বাংলা বলা হয়নি, এটার বাংলা অর্থ কি, তাই না? কারণ বিদেশি ভাষা তো বিদেশি ভাষা তো তুমি মাতৃভাষায় বুঝবা, তাই কি না? ঠিক না? তুমি ইংরেজি পড়ার সময় কি অর্থ বুঝে পড়ো না, তাই কি না? তো বায়োলজি পড়ার সময় যেগুলো তুমি বুঝবা না সেগুলোর অর্থ তো তোমাকে জানতে হবে, যে জিনিসগুলো কি। ঠিক না? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো, এন্ডোসিম্বায়োসিস মানে এন্ডো মানে ভিতরে, সিন মানে একই সাথে, বায়ো মানে জীবন, সিস মানে পদ্ধতি। তার মানে বোঝাচ্ছে কোন একটা কোষের মধ্যে অন্য একটা কোষ ভিতরে ঢুকে একসাথে জীবন যাপন করার পদ্ধতি। এইটুকু লিখলেই হয়ে গেল। বুঝতে পেরেছো? তো তাই তো হচ্ছে যে পৃথিবীতে সবার আগে আসছিল ব্যাকটেরিয়াগুলা 370 কোটি বছর পূর্বে। তো আসার পরে ব্যাকটেরিয়াগুলা তাদের পৃথিবীতে টিকে থাকতে খুব কষ্ট হচ্ছিল, তারা নিজেদেরকে ডেভেলপ করে ফেলে তাদের প্রয়োজনে, অনেক কর্মচারী তৈরি করে কোষের ভিতরে। আমরা প্রকৃতি কোষের মধ্যে অনেক কর্মচারী পাই না, মানে এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গোলজি বডি, লাইসোসোম আছে না, তো এইগুলো তৈরি করে ফেলে কিছু আদি কোষ, নিজের নিউক্লিয়াস সুগঠিত করে ফেলে। আর কিছু কিছু আছে অলস জীবনযাপন করে, নিজেকে ডেভেলপ করে না। তখন দেখা যায় যে কিছু আদি কোষ তখন চিন্তা করে আমরা তো নিজেদেরকে পরিবর্তন করিনি, তো আমাদের তো এই পৃথিবীতে টিকে থাকতে খুব সমস্যা, তাহলে যেসব প্রকৃত কোষ নিজেদেরকে ডেভেলপ করছে তাদের ভিতরে আমরা আশ্রয় নিই। তাই কিছু ব্যাকটেরিয়ার মধ্যে কিছু বায়বীয় ব্যাকটেরিয়া যারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তাদেরকে বলা হয় বায়বীয় ব্যাকটেরিয়া। ঠিক আছে? তো কিছু বায়বীয় ব্যাকটেরিয়া প্রকৃত কোষকে বললো যে ভাই প্রকৃত কোষ, যে আমরা খুব কষ্টে আছি, আমাদেরকে একটু তোমার ভিতরে আশ্রয় দাও, এই যে ভিতরে, তাই না, ভিতরে একটু আশ্রয় দাও। তখন প্রকৃত কোষ বললো তোমাকে যে আশ্রয় দেবো তার বিনিময়ে তুমি আমাকে কি দিবা? তখন বায়বীয় ব্যাকটেরিয়া বললো আমি যদি তোমার মধ্যে ঢুকতে পারি আমি তোমাকে এটিপি তৈরি করে দিব, আমি তোমাকে এটিপি তৈরি করে দিব। তো তখন এই কথা শুনে বললো তাই তাহলে তো ভালোই, ঠিক আছে তুমি ঢুকো। ও ঢুকে ঢুকে নিজেকে আবার পরিবর্তন করলো, পুষ্টি খাবার খেয়ে ভিতরের কোষঝিল্লি ভাঁজযুক্ত হয়ে গেল, দিয়ে মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়ে গেল, দিয়ে এটিপি তৈরি করতে শুরু করে দিল।
এবার কিছু অবায়বীয় ব্যাকটেরিয়া মানে যারা বাতাসে বাঁচতে পারে না। অবায়বীয় ব্যাকটেরিয়া তুমি কিভাবে বুঝবা? ধরো তোমার কোথাও কেটে গেছে, তুমি যদি সেই জায়গাটা টেপ দিয়ে জড়িয়ে রাখো তাহলে তুমি বুঝবা যে অবায়বীয় ব্যাকটেরিয়া জিনিসটা কি। বুঝতে পারছো? তোমার হাত পচে যাবে। তার মানে কি, যখন বাতাস ঢুকবে না তখন ওই জায়গায় অবায়বীয় ব্যাকটেরিয়া, বাতাস নাই ওই জায়গায় অবায়বীয় ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে করে তোমার হাত পচাই দেবে। সেই জন্য দেখবা কেটে গেলে কখনো কি টেপ দিয়ে জড়ায়? ওই যে দেখবা একটা সুতার মতো জিনিস যেটা ছিদ্রযুক্ত, সেটাতে জড়ায় না ডাক্তাররা? টেপ দিয়ে জড়াতে দেখছো? টেপ দিয়ে কিন্তু জড়ায় না। কেটে গেলে টেপ দিয়ে জড়ানো যাবে না। বুঝতে পেরেছো? তাহলে ও সংক্রমণ করবে। এমনি হাতে জড়ালে, টেপ জড়ালে সেটা সমস্যা নাই, কারণ এখানে তো ক্ষত নাই। ক্ষত থাকলে তখন ব্যাকটেরিয়া ওখানে ওই ক্ষত খেয়ে ওখানকার কোষের পুষ্টি খেয়ে বংশ বিস্তার করে। খাবার দাবার না পেলে তো বংশ বিস্তার করতে পারবে না। তাহলে অবয়ব ব্যাকটেরিয়ার খেল কি বুঝতে পারবা? বুঝতে পারছো? একটা অ্যাডভার্টাইজ দেখছিলাম যে একটা মশা আর কি বলছে, আমি একটা মশা, লুই আমার নাম। তাই বলে ভাইরাস ব্যাকটেরিয়া দেখাচ্ছে, বলছে এরা আমার সাঙ্গ ভঙ্গ দেখবেন আমার কাম। তো ব্যাকটেরিয়ার কাম দেখতে পারবা। বুঝতে পারছো? যে যদি কেটে যায় আর এই কাজটা করো। হ্যাঁ, তো তাহলে অবায়বীয় ব্যাকটেরিয়া যারা বাতাসেই বাঁচতে পারে না, বাতাস না থাকলে বাঁচতে পারে। হ্যাঁ, তো তাহলে সে এবার অবায়বীয় ব্যাকটেরিয়া ঢুকলো, সেও নিজেকে ডেভেলপ করলো। প্রথমে মাইটোকন্ড্রিয়ার মতো হলো, পরে এই ভাঁজগুলো ভিতরের দিকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে এগুলো আবার একই মধ্যে হলো, প্লাস্টিক হয়ে গেল, দিয়ে এই শর্করা তৈরি করতে শুরু করলো। তাহলে দুইজনেই কিন্তু, তবে সব সব প্রকৃত কোষ কিন্তু তোমার অবায়বীয় ব্যাকটেরিয়াকে গ্রহণ করেনি। যেমন প্রাণীকোষের মধ্যে কিন্তু প্লাস্টিক আছে নাই, তাই না? তার মানে এই প্রকৃত কোষগুলা তারা কিন্তু গ্রহণ করেনি। অনেকে আছে অন্য কিছু দিলে নেবে না, টাকা দিলে নেবে, ব্যাপারটা এরকম। যেহেতু এটিপি তৈরি করে দেবে, মানে টাকা, বলছি আমি এটা নেবো, আর আরেকজন বলছে খাবার দাবার দেবো, না না আমাকে নগদ টাকা দাও, নগদ টাকা আমার দরকার, তাই কি না? তো প্রকৃত কোষের মধ্যে প্রাণীকোষ কি করছে? নেয়নি। তাই প্রাণীকোষ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। এটা হলো অ্যাঙ্গো সিম্বায়োসিসের ব্যাপার। বোঝা গেল কি? আচ্ছা, পরে আমরা আবার বইয়ের দিকে যাব, তখন বুঝে ফেলবা। এখানে বুঝে গেছো, যা বই আছে তাই বললাম। এবার দেখো আরেকটা টপিক আছে ওখানেই, যে যেহেতু এই বিষয়গুলো পরীক্ষা থাকতে পারে আগামী দিন। আরেকটা হলো জেনেটিক কোডন। জেনেটিক কোডনটা একটু আমরা বুঝে নিই। এবার দেখো জেনেটিক কোডন, এটাও কিন্তু এই অধ্যায়ের শেষের দিকে বিস্তারিত আছে। হ্যাঁ, প্রথমে আমাদের জানতে হবে জিন আর কোডন আলাদা হবে, তারপরে জেনেটিক কোডন বুঝবো। একটা ডিএনএর মধ্যে আমরা জানি জিন থাকে, তাই কি না? একটা ডিএনএর মধ্যে জিন থাকে। তো এখন ডিএনএর মধ্যে জিন যে থাকে, কোথায় থাকে, এটা কিভাবে বৈজ্ঞানিকরা বুঝে? কে বলতে পারবা বলো তো? একটা ডিএনএর মধ্যে তো জিন থাকে, কিন্তু ডিএনএর মধ্যে কোথায়, কোন খন্ডাংশে জিন আছে, এটা বৈজ্ঞানিকরা, হ্যাঁ, লোকাসটা কোথায় থাকে, তাই না? মানে অর্থাৎ হলো যে ধরো তুমি কোথায় থাকো, তুমি বাংলাদেশে থাকো, কিন্তু বাংলাদেশে কোথায় থাকো? তুমি যদি উত্তরে বলো আমি বাংলাদেশে থাকি, তাহলে তো উত্তর হলো না, বাংলাদেশে কোথায় থাকো, তাই না? তাহলে ডিএনএর মধ্যে জিন আছে, কোথায় জিন আছে? বৈজ্ঞানিকরা দেখেছে ডিএনএর যে খন্ডাংশগুলা প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে, সেই খন্ডাংশগুলাকেই বলা হয় জিন। মনে করো এই খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে, এটা কি করে? প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে, তাহলে এই খন্ডাংশের নাম হবে জিন। আবার ধরো এখান থেকে একটু খন্ডাংশ কোনো প্রোটিন তৈরি করে না, তাহলে এর নাম কিন্তু, এই খন্ডাংশের নাম কিন্তু জিন হবে না। তখন এর নাম কি ভূত হবে? তাহলে জিন যদি না হয় তাহলে কি ভূত? না, অজিন। এটা তো আর সেই জিন ভূত না, তাই কি না? সেই জিন ভূত কি? তাহলে অজিন হবে, ভূত তার হবে না, তাই না? আচ্ছা, জিনের বাংলা অর্থ কি বলো তো? জিনের বাংলা অর্থ কি? সংজ্ঞা না, বাংলা বলো তো। জিনের বাংলা অর্থ যে বলেছি, তুমি হচ্ছে এটা বিদেশি ভাষা, তোমাকে মাতৃভাষায় জানতে হবে, তাহলে তো তুমি
উপলব্ধি করতে পারবা, ভালো লাগবে তোমার, তাই না? আর না বুঝে এমনি মুখস্থ করতে, ওটা কি ভালো লাগা হলো? ওটা তো কোনো ভালো লাগা হলো না, তাই না? তুমি আত্মস্থই করলে না, তাহলে ভালো লাগবে? যেমন বাংলাদেশের মানুষরা, আমরা আমরা নামাজ পড়ার সময় কিন্তু না বুঝে খালি সূরা মুখস্থ করেছি, ওটাই বলি, তাই না? ম্যাক্সিমাম ধরো 99% তাই, ঠিক না? তাহলে এখানে কি মানে আসলে ভালো লাগাটা কাজ করে? ভালো লাগা কিন্তু কাজ করে না, তাই না? ওই জন্য বলা হচ্ছে কোরআন বুঝে পড়লে সওয়াব অনেক বেশি না? তুমি 3 আয়াত যদি বুঝে পড়ো তাহলে বলে এক খতম কোরআন শরীফ দেওয়ার থেকে বেশি সওয়াব। কারণ বুঝে পড়লে তোমার ভালো লাগবে, আর বুঝে না পড়লে কি হবে, যে দেখা যাচ্ছে যে ওখানে জান্নাতের বর্ণনা দেওয়া আছে, ওখানে তো তোমার খুশি খুশি ভাব দেখাবে, তাই না? ওখানে তুমি কানলা ধরো নামাজের মধ্যে, তো আল্লাহ বলবে কি রে, জান্নাতের কথা শুনে এটাও কাঁদে কেন? আবার কোথাও জাহান্নামের কথা আছে, ওখানে তুমি খুশি খুশি, ওটা সাহস কত, জাহান্নামের কথা বলতে আর খুশি খুশি, ব্যাপারটা এরকম হয়ে যাবে না? তাহলে বুঝিয়ে পড়লে তো ভালো, ঠিক কিনা? তবে হ্যাঁ, যেহেতু আমাদের সূরাগুলো তো আর পরীক্ষা আসছে না, কাজে ওটা হিসাবে তুমি ওটা ধরো বলতে পারে, যেহেতু পরীক্ষা আসবে না ওটা আমার দরকার নাই। কিন্তু বায়োলজি তো তোমার সাবজেক্ট, তুমি এখানে কেন বুঝে পড়বা না, তাই কি না? 19-এ যা করছো খুবই ভুল কাজ করছো, না বুঝে চলে আসছো, কিন্তু এখানে বুঝে বুঝে পড়তে হবে, তাহলে তোমার ভালো লাগে, বুঝতে পারছো? এবং সত্যি বলতে এর আগে আমি বলছি, রাজশাহীতে কেউই এই মিনিং করে বায়োলজি পড়ায় না। এখন আমি কি করে জানলাম? আমি কি রাজশাহীর সকল টিচারদেরকে কি পরীক্ষা দিয়েছি? না। আমি কি করেছি, আমি যে শহরের কলেজগুলোতে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে যাই প্রতি বছরে, তখন আমি বিগত 8 সাল থেকে পরীক্ষা নিচ্ছি। আমি এতদিনে হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা নেওয়া হয়ে গেছে। রাজশাহী কলেজের স্টুডেন্ট পরীক্ষা নিয়েছি, নিউলি কলেজের স্টুডেন্ট পরীক্ষা নিয়েছি, সিটি কলেজে, মহিলা কলেজে। কেউ দেখলাম যে এগুলার অর্থ, বাংলা অর্থ বুঝে না। এই যে অ্যান্ড্রু পাইছে, বাংলা অর্থ বুঝলা যে এটা কেন এর নাম এটা হলো, এইরকম বুঝে না, বুঝতে পারছো? তো 19-এও যার জন্য তোমরা কিন্তু অর্থ বুঝে আসনি, অর্থ বুঝে পড়লে ভালো লাগবে, তাই কি না? তাহলে জিন অর্থ কি বলতে পারছো না, তাই কি না? হয়তো খুব বেশি হলে যে যারা একটু মুখস্থ বিদ্যা পারদর্শী, তারা সরাসরি সংজ্ঞা বলবে, জিন হলো বংশগত ধারক বাহক, এটা তো সংজ্ঞা, এটা কি অর্থ হলো? তাহলে অর্থ কি হতে পারে বলো তো, অনুমান করে পারা যাবে? তারপরেও আর কি তোমাদের একটু বুদ্ধি বেশি আছে বলতে হয়, হ্যাঁ? যেমন জোবাইর বলছে, তুমিও বললা বলে, তাই না? আচ্ছা দেখো, জিন মানে হলো প্রকাশ হওয়া। জিনের বাংলা অর্থ হলো প্রকাশ হওয়া। তাহলে যারা প্রোটিন তৈরি করবে না, তারা কোনো প্রকাশ ঘটালো না, চুপচাপ থেকে গেল, তাই এর নাম কি অজিন, অপ্রকাশিত। অজিন মানে অপ্রকাশিত, প্রকাশ ঘটায়নি, অপ্রকাশিত, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা জানি যে জেনেটিক জিন, তাহলে জেনেটিক মানে কি? জিনের। জেনেটিক মানে কি? জিনের। আর কোরআন মানে কি? কোরআন মানে হলো, এর বাংলা অর্থ হলো সংকেত, জিনের সংকেত, জিনের সংকেত, ঠিক আছে? জিনের সংকেত। আচ্ছা এখন দেখো, তবে এখানে একটা বিষয়, আচ্ছা পরে শিখবো। প্রোটিন তৈরি করতে গেলে সে একটা কর্মচারী তৈরি করে, ওই কর্মচারীর নাম হলো মেসেঞ্জার আরএনএ। এটা পরে আছে, পরে আমরা শিখবো, হ্যাঁ? তারপর প্রোটিন তৈরি হয়, তো ওটা আমরা পরে শিখবো। আচ্ছা, জেনেটিক কোডন, এখন সংকেত তো বুঝলাম। তো আসলে সংকেত বলতে এই যে মেসেঞ্জার আরএনএ বা বার্তাবাহক আরএনএ হলো, ওই বার্তাবাহক আরএনএ এর মধ্যে প্রতি 3টা অক্ষর দিয়ে এক একটা সংকেত হয়। প্রতি 3টা অক্ষর দিয়ে এক একটা সংকেত হয়, প্রতি 3টা, যেমন এই 3টা, এই 3টা, এই 3টা, হ্যাঁ? প্রতি 3টা অক্ষর দিয়ে এক একটা কোডন বা সংকেত হয়। কিসের? আমরা জানি প্রোটিন তৈরি করতে গেলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড লাগে, প্রোটিন তৈরি করতে গেলে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড লাগে। একটা প্রোটিন অণু তৈরি করতে 100টা অ্যামাইনো অ্যাসিড লাগে, একটা প্রোটিন অণু তৈরি করতে 100টা অ্যামাইনো অ্যাসিড লাগে। তাহলে কি ধরনের প্রোটিন হবে সেটা নির্ধারণ করে জিন, সেই অনুযায়ী একটা কর্মচারী তৈরি করে। ওই কর্মচারীর নাম এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ বা বার্তাবাহক আরএনএ। এর মধ্যে বার্তা দেওয়া আছে প্রতি 3টা অক্ষর, যারা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এখন এটা যখন রাইবোজোমে যাবে, তখন সেই অনুযায়ী এখানে অ্যামাইনো অ্যাসিড গুলো এসে যুক্ত হবে। যেমন ধরো
বাংলাতে প্রতি 3টা অক্ষরে একটা ধরো শব্দ হয়। যেমন ধরো যে ক ল ম, 3টা অক্ষর দিয়ে হলো কি কলম, তাই না? এখন ওই যে 3টা ক দিই, তাহলে কি কলম হবে? হবে না। ক ক ক ক ক ক, তাই না? 3টা ল দিলাম, ল ল ল ল ল, হবে? তাহলে এরকম কিন্তু একই জিনিস 3টা হবে না। 2টা একই রকম হয়ে যেতে পারে, কিন্তু 3টা একই অক্ষর হবে না। দেখো এখানে যেমন 2টা সি হয়েছে, এখানে সি জি ইউ, এখানে যেমন এ ইউ জি, তাই না? এরকম 3টা অক্ষর দিয়ে এক একটা শব্দ হয়, এক একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। তাহলে এটাকে বলা হয় জিনের সংকেত। এটাকে বলা হয় কি? জিনের সংকেত। যেমন আমরা জানি 11টা অঙ্ক দিয়ে মোবাইল নাম্বার হয় না? তো এই অঙ্কগুলা এদিক সেদিক মিশে মিশে কত মোবাইল নাম্বার হয়েছে না? সেরকম জিনও এই যে 4টা জিনিস আছে না, আমরা যাদেরকে বলি নাইট্রোজেন বেস, তাই না? নাইট্রোজেন বেস বলি না? বেস মানে ক্ষার, তাই না? নাইট্রোজেন জাতীয় ক্ষার মনে আছে? নাইট্রোজেন ছিল অ্যাডিনিন, থাইমিন, মনে আছে না? ওই যে অ্যাডিনিন, এই যে অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, তাই না? গুয়ানিন, তারপরে ইউরাসিল। তো আমরা জানি আরএনএর মধ্যে তো আর থাইমিন হয় না, তাই না? তারপরে তো ইউ হয়। এই 4টা অক্ষরের মধ্যে 3টা অক্ষর যারা প্রোটিন তৈরি করার জন্য কেমন কেমন অ্যামাইনো অ্যাসিড লাগবে সেটা সঙ্গে বহন করে, এবং রাইবোজোম তখন সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডগুলো সেখানে বসায় দেয়, দিয়ে একটা প্রোটিন দেয়। বুঝতে পেরেছো? যেমন ওই সিম কোম্পানিগুলা কোন অক্ষর কিভাবে দিলে ভিন্ন ভিন্ন মানুষ হয় সেটা নির্ধারণ করে না, সেরকম। আচ্ছা, এখন বলো জেনেটিক কোড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? জোয়ার, কোনো কোশ্চেন আছে? বলো তো জোয়ার, ইশাদ আছে, তারপরে তানভীর বলো। নাই। ও তোমার নাম কি বলছিলে জানো? স্যার কাউসার। হ্যাঁ কাউসার, কোনো কোশ্চেন আছে? রুকায়া? আচ্ছা, তাহলে এবার আমরা বই আসি। হ্যাঁ, যে আগামী দিন তো 10 মিনিটের পরীক্ষা হবে, প্রতিদিনই হবে, যেটুকু ক্লাস তার উপরে। তো আগামী দিন যেটুকু থাকবে আর কি সেগুলো একটু বলি। তুমি আগের টপিকসের মধ্যে একটা কোশ্চেন করছিলা লাইটনিং, তাই না? লাইটনিং বলতে বোঝায় বজ্রপাত। হ্যাঁ, লাইটনিং মানে হলো বজ্রপাত। লাইটনিং মানে কি? বজ্রপাত। অর্থাৎ হলো ওই যে অতীতে বায়ুমণ্ডলে কি ছিল, যে 4 রকমের গ্যাস ছিল। তো এটা প্রথম ক্লাসে আছে, এটা দেখে নিও ইউটিউবে। হ্যাঁ, তো সেই গ্যাসগুলাতে কি হয়, বিদ্যুৎ পড়ে। বিদ্যুৎ পড়ার কারণে কি হয়, ওরা অ্যামাইনো অ্যাসিড হয়। এটা ওই যে আছে না ওইটা। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার আমরা বইয়ে আসি, কারণ যে আগামী দিন পরীক্ষাতে যেটুকু থাকবে। এবার দেখো এর পরের পৃষ্ঠায় দেখো যে পেজ হলো 4 পেজ। 4 পেজের এখানকার যে পৃষ্ঠায় যে এমসিকিউ গুলো আছে, এটা অবশ্য দ্বিতীয় পরীক্ষার সাথে থাকবে, তো তাই এটা আজকে পড়াবো না। আগামীকালকে যেটুকু থাকবে সেইটুকু আজকে পড়াই দিই। সেটা হলো আদিকোষ এবং প্রকৃতি কোষ নিয়ে আগামীকালকে মানে এটা থাকবে আর কি। যদিও গতকালকের যেটুকু পড়ানো হয়েছে আর আজকে পড়ানো দুইটা মিলে পরীক্ষা। হ্যাঁ, কিন্তু এই 4 পৃষ্ঠা থেকে কোনো কোশ্চেন আগামী থাকবে না, দ্বিতীয় পরীক্ষা থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন দেখো যে আদিকোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্যের মধ্যে কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে উদাহরণগুলা। যেমন দেখো উদাহরণের মধ্যে আছে যে মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া ইসারিসে কলাই। এইটা মাইকোপ্লাজমা, এটা রাজশাহী ইউনিভার্সিটি 16 সালে আসছিল অ্যাডমিশনে আর কি। রাজশাহী ইউনিভার্সিটি 16 সালে আসছিল মাইকোপ্লাজমা। এছাড়া আসছিল চট্টগ্রাম বোর্ড 15 সালে। এই জন্য তোমরা কিন্তু প্রত্যেক দিন বই নিয়ে আসবা। হ্যাঁ, তাহলে বই কেন নিয়ে আসবা? কারণ তোমাদের পড়াশোনা কিন্তু তো এখানেই তো শেষ না, তাই না? তোমাদের যেহেতু অ্যাডমিশন দেওয়া আছে, 19-এ পড়া ভিন্ন ছিল, সেখানে তো তোমার অ্যাডমিশনের কোনো দরকার ছিল না। কিন্তু এখানকার পড়াশোনা কিন্তু একটু ভিন্ন, মানে তোমাকে প্রথম দিকে অ্যাডমিশন নির্ভর হিসেবে করতে হবে। এই জন্য কিন্তু আমার প্রত্যেকটা পরীক্ষাতে মেডিকেল অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের কোশ্চেন থাকবে। বুঝতে পারছো? মানে এখন থেকে যেন তোমার একটু প্র্যাকটিসটা থাকে আর কি। তো এই জন্য বই আনতে হবে। বইয়ে যে দাগানোর ব্যাপারগুলো আছে সেগুলো তুমি মিস করে ফেলবা বই না করলে। তানভীর, তাহলে বই তুমি আগামী কোশ্চেনের দিকে বই নিয়ে আসবে। আর আজকে এমনি সিট নিয়ে যেও পড়ার জন্য, সিট পাওনি।
আচ্ছা দেখো তাহলে আদিকোষের আরেকটা আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি 15 সালে, চট্টগ্রাম ইউনিভার্সিটি 15 সালে এটাই এই মাইক্রোপ্লাজমাটাই আসছে। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড। আচ্ছা, মাইক্রোপ্লাজমা নামকরণটা কেন হয়েছে? আসলে মাইক্রোপ্লাজমা নামকরণ হয়েছে যে প্রথম যখন এটা আবিষ্কার হয় তখন নোভাক নামে একজন বিজ্ঞানী, নোভাক নামে একজন বিজ্ঞানী, এটা অবশ্য পরীক্ষা আসবে না, হ্যাঁ এমনি বললাম তাই, যে তিনি প্রথমে যেটা আবিষ্কার করছিলেন সেটা ভেবেছিলেন যে এটা আসলে একটা ছত্রাক, ভেবেছিলেন যে এটা বোধহয় একটা মাইকেস ই দিয়ে আছে, ভেবেছিলেন এটা আসলে একটা ছত্রাক, মনে করছিল এটা একটা ছত্রাক। পরে দেখলো যে না, এটা আসলে ছত্রাক না, কিন্তু প্রথমে কিন্তু ছত্রাক ভেবেছিল, তাই মাইকেস থেকে মাইক্রোপ্লাজম কথাটা আসছে আর কি। হ্যাঁ, মাইকেস থেকে ছত্রাক ভেবেছিল, পরে দেখছে যে এটা ব্যাকটেরিয়া। ছত্রাক হলে তো প্রকৃত কোষ হতো, মানে নিউক্লিয়াস সুগঠিত হতো। হ্যাঁ, পরে দেখতে মানে না, এটা আদিকোষের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এই উদাহরণটা আছে। এখন ভিতরের দিকে কিছু বিষয় আমাদের জানতে হবে। আদিকোষের আবার প্রকৃত কোষের ক্ষেত্রেও কিন্তু উদাহরণগুলাই শুধু এমসিকিউ না, আর কিচ্ছু লাগবে না। উদাহরণগুলা, হ্যাঁ উদাহরণগুলা যেমন দেখো, প্রকৃত কোষের উদাহরণটা আসছিল হচ্ছে যে যতগুলো উদাহরণ আছে সবগুলো পড়বা, তবে এটা চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম বোর্ড বলছি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 16 সালে আসছিল এই উদাহরণগুলো। হ্যাঁ বলো। ও 5 পেজ। এটা যখন উদাহরণ যে এখানে উদাহরণ, তবে এখানে হিস্টোন প্রোটিন আর এটা হলো নন হিস্টোন প্রোটিন, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো আদিকোষে আসলে আমরা তো জানি আবরণযুক্ত কোনোই কোষীয় অঙ্গন থাকে না আদিকোষে, তাই না? আদিকোষ তো আমরা জানি যে একটা বৃত্তাকার ধরনের ক্রোমোসোম থাকে, তাই না? আবার কখনো কখনো ক্রোমোসোম না থেকে শুধু ডিএনএও থাকে। তো ক্রোমোসোম মানে তো আমরা এর আগে জেনেছি ক্রোমোসোম হলো দুইটা জিনিস দিয়ে ক্রোমোসোম গঠিত, তাই না? মনে আছে তো? দুইটা জিনিস, একটা হচ্ছে যে ডিএনএ যোগ হিস্টোন, এই ইংরেজি ডিএনএ যোগ হিস্টোন, এটা হচ্ছে ক্রোমোসোম গঠিত হয় দুইটা জিনিস দিয়ে, ডিএনএ আর হিস্টোন। ঠিক আছে, ক্রোমোসোম গঠিত ডিএনএ আর হিস্টোন দিয়ে। তো যখন এটা ক্রোমোসোম বলছি তার মানে এর মধ্যে ডিএনএ আছে, হিস্টোন আছে। তো আদিকোষের ক্ষেত্রে, এটা প্রকৃত কোষের ক্ষেত্রে ক্রোমোসোমে কিন্তু ডিএনএ এবং হিস্টোন দুটোই থাকে প্রকৃত কোষে। কিন্তু এটা যদি অপ্রকৃত হয়, যেমন এটা তো অপ্রকৃত মানে আদিকোষ, এদের কিন্তু ডিএনএ থাকবে কিন্তু তার সাথে হিস্টোন প্রোটিন থাকবে না, তার পরিবর্তে থাকবে নন হিস্টোন প্রোটিন। তো এটা আমাদের তো জানা দরকার। তো হিস্টোন নামকরণ আসলে কেন হয়েছে, হিস্টোন নামকরণ কেন হলো, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে। সবসময় মনে রাখবা, প্রকৃত কোষে হচ্ছে যে হিস্টোন প্রোটিন থাকে, আদিকোষে হিস্টোন প্রোটিন থাকে না, তার পরিবর্তে যে প্রোটিন থাকে সেটাকে বলা হয় নন হিস্টোন প্রোটিন, সেটাকে বলা হয় নন হিস্টোন প্রোটিন। এটা হলো মূল পার্থক্য। হ্যাঁ, আর অন্যান্য পার্থক্যের মধ্যে আদিকোষে আমরা জানি শুধু রাইবোজোম ছাড়া আর কিছুই থাকে না, তাই না? আবরণযুক্ত কোনো কোষীয় অঙ্গন আদিকোষে থাকে না। আর প্রকৃত কোষের মধ্যে যাবতীয় আবরণযুক্ত কোষীয় অঙ্গনতে ভরপুর, তাই না? তাই কিনা? এটা হলো মূল কথা। কিন্তু হিস্টোন নন হিস্টোন জিনিসটা আসলে বোঝা দরকার। দেখো, হিস্টোন আর নন হিস্টোন জিনিসটা কি? অর্থাৎ প্রকৃত কোষ হলে তো আমরা জানি যে সেখানে যে ক্রোমোসোম আছে সেটা হলো হিস্টোন, তার যে প্রোটিন সেটা হিস্টোন। তো সেটা আসলে কি মনে রাখবা, হিস্টোনের সরল বাংলা অর্থ হলো, হিস্টোন প্রোটিনের সরল বাংলা অর্থ হলো জাল প্রোটিন। জাল প্রোটিন, হিস্টোনের সরল বাংলা অর্থ জাল প্রোটিন। কেন জাল প্রোটিন? যেটা প্রকৃত কোষে শুধুমাত্র থাকে। কারণ এই যে এটা মনে করো হিস্টোন প্রোটিন, যেটা জাল প্রোটিন,
বিশাল বড়, আমি অল্প দিলাম। এখন এর সাথে ডিএনএ এভাবে করে লিখে ডিএনএ এইভাবে ডিএনএ লিখে আছে। তাহলে এই দুটাকে একসাথে কিন্তু আমি ক্রোমোসোম বলতে পারবো, ক্রোমোসোম বলতে পারবো, ক্রোমোসোম বলতে পারবো। আবার এটা কি আমি ক্রোমাটিনও বলতে পারি কখন, যদি এরা ভাঁজযুক্ত না হয়ে খুবই সরল ভাবে থাকে, ভাঁজ না হয়ে ধরো সরল ভাবে থাকে, বেশি ভাঁজ টাজ হয়নি, খুব সরল ভাবে আছে, তখন এটাকে আমরা ক্রোমোসোম না বলে কি বলি, ক্রোমাটিন বলি, তাই না? এই কিন্তু ডবল ডবল হয়ে ভাঁজ হয়নি, তখন এই জিনিসের নাম হয় ক্রোমাটিন। তাহলে এটা অবশ্যই জানতে হবে যে ক্রোমাটিনের বাংলা অর্থ কি বলেছিলাম, কার মনে আছে বলো তো? ক্রোমাটিনের বাংলা অর্থ কি বলছি তোমাদের? বলছি তো মনে হয় বেসিক ক্লাসে। ক্রোমাটিনের বাংলা অর্থ কি আর ক্রোমোসোমের বাংলা অর্থ কি, কে বলতে পারবা? জোয়ার বলো তো। মনে নেই? দেখো ক্রোমাটিনের বাংলা অর্থ, এই যে ক্রোমা, ক্রোমা মানে হলো ক্রোমোসোম, ক্রোমা মানে কি? ক্রোমোসোম। ক্রোমা মানে ক্রোমোসোম। টিন মানে কি? সুতা। তার মানে ক্রোমোসোম যখন সুতার মতো থাকে, ক্রোমোসোম যখন সুতার মতো থাকবে তখন সেটার নাম কি? ক্রোমাটিন। ক্রোমোসোম যখন সুতার মতো থাকবে তখন তার নাম কি? ক্রোমাটিন। আর ক্রোমোসোম যখন ভাঁজ হয়ে যাবে, দুটাই শুধু না, আরো বেশি সংখ্যক ভাঁজ হয়ে মোটা হয়ে যাবে, তখন তার নাম হলো ক্রোমোসোম। তাহলে এইখানে ক্রোমা মানে হলো রঙিন, ক্রোমা, ক্রোমা, ক্রোমা মানে হচ্ছে রঙিন, আর সোমা মানে হলো বস্তু, তার মানে রঙিন বস্তু। কেন রঙিন বস্তু? এখানে রং দিলে রং ধারণ করে, তাই এর নাম রঙিন বস্তু। আদিকোষে কেন হিস্টোন প্রোটিন থাকে না সেটাও একটু জানতে হবে। আদিকোষে কেন হিস্টোন প্রোটিন থাকে না? একটু লেখা সব তানভীর হয়েছে? আচ্ছা লেখো, রুকের লেখো না, লেখো। তানভীর হয়েছে? আচ্ছা, তাহলে যে মূলত আদিকোষদের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন কেন থাকে না? হ্যাঁ, হিস্টোন মানে জাল। কেন জাল? কারণ এটা জালের মতো আরো বেশি পেঁচাই থাকে, জালের মতো পেঁচাই থাকে। হ্যাঁ, জালের মতো দলা টালা হয়ে পেঁচাই থাকে আর কি। তো সেই জন্যই এটার নাম হলো জাল প্রোটিন। সেই জন্য এর নাম কি? জাল প্রোটিন। তো এখন আদিকোষের ডিএনএ এতই ছোট যে এটা বৃত্তাকার ভাবে আছে। ছোট্ট জিনিসের জন্য তো কোনো, যেমন ধরো ওই যে ঘুড়ি উড়ায় না, ঘুড়ি উড়ানো, সবাই কি ছোটকালে কেউ ঘুড়ি উড়াইছে? তো না, ছোটকালে উড়াইছে না? উড়াইছে। তোমরা উড়াইছো কি? উড়াইছো? আচ্ছা, তাহলে সবাই উড়াইছে। তাহলে ঘুড়ি উড়ানোর সময় যে সুতা থাকে না, ওই সুতা একটা লাটার সাথে পেঁচে রাখা হয় না? কেন রাখা হয়? যেন সুতাগুলো দলা পাকিয়ে না যায়, তাই না? তাহলে বড় সুতা বলেই তো লাটাইয়ের সাথে পেঁচে রাখতে হয়। তো প্রকৃত কোষের ডিএনএ বিশাল লম্বা, তাই ওটাকে একটা জালের সাথে, না জাল প্রোটিনের সাথে পেঁচে রাখতে হয়। কিন্তু আদিকোষী ডিএনএ খুবই ছোট। যেমন তোমাকে যদি এইটুকু সুতা দিই, তুমি কি বলবা এই সুতাটার জন্য একটা লাঠি লাগবে, আমি পেঁচায় রাখবো, তাই বলবা? ওটুকু সুতা তো কোনো প্যাচ গিট খাবে না। আর বড় সুতা তুমি পকেটে যদি রেখে দাও, গিট লেগে যাবে না? তাহলে ওটার জন্য একটা লাঠির সাথে পেঁচে রাখতে হবে। তো ওই জন্য আল্লাহ কি করছে, আদিকোষে হিস্টোন প্রোটিন দেয়নি। বুঝা গেল কি? ওরকম পেঁচাও থাকে না। ডিএনএর আশপাশে কিছু প্রোটিন লেগে থাকে, ডিএনএর আশপাশে কিছু প্রোটিন লেগে থাকে।
ওই প্রোটিনকে পেঁচাই এরকম করে থাকে, এভাবে থাকে না, কারণ আদিকোষী ডিএনএ খুবই ছোট, অত ছোট জিনিসের জন্য কোনো লাটাইয়ের দরকার নাই। এই জন্যই আদিকোষে লজিকটা জেনে ফেললাম, তাহলে ভুল হবে না যে আদিকোষে কেন থাকে না, তাই না? আচ্ছা, এরপরে দেখো, এরপরে পরীক্ষায় যেটা থাকবে একবারে 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠায় কোষের আয়তন লেখা আছে। কোষের আয়তন, এইটা যেহেতু খালি মুখস্থ এখানে বোঝার কিছু নাই, কোষের আয়তন, এই কোষের আয়তনটাও আগামী দিন পরীক্ষায় থাকবে। কোষের আয়তন পাইছো কিনা? পাইছো? কোষের আয়তন, হ্যাঁ কোষের আয়তন পাইছো? হ্যাঁ, এই যে কোষের আয়তন, এইটুকু আগামী দিন পরীক্ষায় থাকবে। তাহলে আগামী দিন ছোট্ট পরীক্ষা 10 মিনিটের যেটা, সেটা হলো যা যা আলোচনা করলাম বিগত 2 ক্লাস, সব 2 ক্লাস মিলে এগুলো কিন্তু থাকবে। হ্যাঁ, কোষের আয়তনও থাকবে। আর গতদিন যেটা ক্লাস হয়েছে এই 2 ক্লাসের উপরে, হ্যাঁ। আর এরপর থেকে মনে রাখতে হবে প্রতিদিনই একটা করে ক্লাস হবে, তারপরের দিনই হলো 10 মিনিটের পরীক্ষা, হ্যাঁ। তো তাহলে প্রতিদিন একটু পড়া হবে, যে পরীক্ষা তো আছে তাহলে একটু পড়ি, তাই কিনা? তাহলে প্রতিদিনে পড়া যেন প্রতিদিন হয়, এই জন্যই অধ্যায়টা অনেক বড়, তাই হলো প্রতিদিন পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তো পরীক্ষা দিলে তোমাদেরই লাভ, তাই কিনা? ঠিক না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক। তো এখন হচ্ছে এই ইয়াতে ক্লাসটা দেখে নিলেই হয়ে যাবে। তানভীর আসো একটু, আর কাউসার ও আসো, ও তোমারও তো, তাই না? এটা তাহলে দেখে নেবা, তাহলে ইউটিউবে আমি একটু দিয়ে দেবো তোমাদের, তাহলে তোমরা এটা ক্লাসটা দেখে নেবে।